মধ্যপন্থার দোকান খুলে শেষে কি ডানপন্থার হাটে গিয়ে বসল এনসিপি? বাংলাদেশের রাজনীতিতে নতুন দল জন্মানো এখন অনেকটা বর্ষাকালের ব্যাঙের ছাতার মতো। বৃষ্টি নামলেই চারদিক থেকে ডাক শোনা যায়। এখানে কেউ গণতন্ত্র বাঁচাতে আসে, কেউ রাষ্ট্র মেরামত করতে আসে, কেউ আবার জনগণকে নতুন রাজনীতি খাওয়াতে আসে, যেন পুরনো রাজনীতি ছিল বাঁশি খিচুড়ি। সেই ভিড়েই ছাত্র জনতার অভ্যুত্থানের উত্তাপ থেকে জন্ম নিয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তখন তাদের ভাষা ছিল নরম, কণ্ঠে ছিল উদার, আর চেহারায় ছিল আমরা বামো না ডানো না টাইপ এক ধরনের রহস্যময় হাসি। যেন রাজনৈতিক বাজারে তারা মিনারেল ওয়াটার, সবাই খেতে পারবে, কারো গ্যাস হবে না। কিন্তু বাংলাদেশের রাজনীতি হচ্ছে সেই পুরনো ঢাকার বিরিয়ানি। এখানে এক হাঁড়িতে সবকিছু মেশে না। একটু পরেই বোঝা যায় কে আলু, কে মাংস, আর কে শুধু বিরক্তিকর এলাচ। এনসিপি যখন 2025 সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করল, তখন দলটির নেতারা বলেছিলেন তারা মধ্যপন্থার রাজনীতি করবেন। ইসলাম ফোবিয়াও না, উগ্র ইসলাম পন্থাও না, হিন্দুত্ববাদও না, আবার সেকুলারিজমের এমন চর্চাও না যাতে গ্রামের মুরব্বীরা ভ্রু কুঁচকে ফেলেন। কথাগুলো শুনে মনে হচ্ছিল বাংলাদেশে বুঝি অবশেষে এমন একটা রাজনৈতিক দল এলো যারা ডান বাম ঝগড়া মিটিয়ে সবাইকে নিয়ে গোল হয়ে বসে চা খাবে। তখনকার নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনও বলেছিলেন মানুষ আওয়ামী লীগ আর বিএনপির বাইরে নতুন শক্তি চায়। কথাটা মিথ্যা নয়। বাংলাদেশে মানুষ নতুন মুখ দেখতে চায়, কারণ পুরনো মুখগুলো এতবার ক্ষমতায় গেছে যে জনগণ এখন তাদের পোস্টার দেখলেও বিদ্যুতের বিলের কথা মনে করে। কিন্তু রাজনীতিতে সমস্যা হলো আপনি যা বলেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কার সঙ্গে হাঁটেন। আর এনসিপি হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালো জামায়াত নেতৃত্বাধীন জোটের পাশে। এরপর থেকেই ফিসফাস শুরু। কেউ বলল এরা মধ্যপন্থী না, এরা ডানপন্থার দিকে স্লাইড করছে। কেউ আরও এগিয়ে গিয়ে বলল জামায়াতের বি টিম। বাংলাদেশে বি টিম শব্দটা বড় ভয়ঙ্কর। ক্রিকেটে বি টিম মানে পরীক্ষামূলক দল, কিন্তু রাজনীতিতে বি টিম মানে আপনি নিজের নামে খেলছেন অথচ গোল অন্যের হয়ে যাচ্ছে। এনসিপির ভেতরেও এই প্রশ্ন নিয়ে অস্বস্তি কম হয়নি। দলটির অনেক বাম ঘরানার সদস্য ধীরে ধীরে সরে গেছেন। কেউ প্রকাশ্যে দল ছেড়েছেন, কেউ চুপচাপ নিষ্ক্রিয় হয়েছেন। নারী নেত্রীদের কেউ কেউ ইসলামপন্থী দলগুলোর সঙ্গে জোটের প্রশ্নে বিদায় নিয়েছেন। যেন বিয়ের আগে সবাই বলেছিল আমরা আধুনিক পরিবার, কিন্তু বিয়ের পর দেখা গেল ঘরে টেলিভিশন চালাতে গেলেও ফতোয়া লাগে। এমনকি দলটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক পর্যন্ত বিএনপিতে চলে গেলেন। তার বক্তব্য ছিল এনসিপির উপর সাবেক শিবির ঘরানার নেতাদের প্রভাব বাড়ছে। তিনি বললেন টপ লেয়ারের অনেকেই সাবেক শিবির বা জামায়াতপন্থী পটভূমি থেকে আসা, ফলে দলটি ইতোমধ্যে ডানপন্থায় চলে গেছে। এখানে মজার ব্যাপার হলো বাংলাদেশের রাজনীতিতে সাবেক শব্দটার বড় কদর। সাবেক ছাত্রলীগ, সাবেক শিবির, সাবেক বিপ্লবী, সবাই এখন গণতন্ত্রের ফেরিওয়ালা। যেন রাজনৈতিক দলগুলো আর আদর্শের প্রতিষ্ঠান নয়, বরং পুরনো যাত্রী বদলানো বাস স্ট্যান্ড। এনসিপির সমস্যা আরও গভীরে। দলটি এখনো পরিষ্কার কোনো ম্যানিফেস্টো দাঁড় করাতে পারেনি। একদিকে তারা মধ্যপন্থার কথা বলে, অন্যদিকে ইসলামী দলগুলোর সঙ্গে জোটে যায়। আবার একই সঙ্গে বিএনপি, জাতীয় পার্টি, এমনকি শর্ত সাপেক্ষে ছাত্রলীগের লোকদেরও জায়গা দিতে চায়। অর্থাৎ তারা এমন এক রাজনৈতিক হোটেল খুলেছে যেখানে নিরামিষ, গরুর ভুনা আর ডায়েট স্যুপ, ইরানি বিরানি সব একসঙ্গে রান্না হচ্ছে। এতে দল বড় হতে পারে, কিন্তু আদর্শের হাঁড়িতে ঝোল পাতলা হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুবাইদা নাসরিন তাই বলছেন এনসিপিকে এখন আর মধ্যপন্থী বলার সুযোগ কমে গেছে। তার মতে দলটি নিজের রাজনৈতিক ভিত্তি তৈরি করার আগেই ক্ষমতার অঙ্কে ঝুঁকে পড়েছে। ফলে মানুষ ধরে নিচ্ছে এনসিপির এমপিরা মূলত জামায়াতের সমর্থনেই জিতেছেন, এবং বাস্তবতাও কম বেশি সেটাই বলছে। কারণ এনসিপি একা নির্বাচনে গেলে হয়তো সংসদে একটাও আসন পেত না। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও সেটা স্বীকার করেছেন প্রায়। তার যুক্তি, নতুন দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব দরকার ছিল। জোটে গিয়ে অন্তত 6 জন এমপি পাওয়া গেছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সংসদে থাকা মানে বৈধ খেলোয়াড় হয়ে যাওয়া। জনগণও তখন দলকে একটু সিরিয়াসলি নেয়। কথাটা বাস্তব। বাংলাদেশে ভোটাররা প্রায় এমন দলকে ভোট দেয় যারা জিততে পারে। এখানে আদর্শের চেয়ে কার হাতে পাওয়ার সেটা বেশি গুরুত্বপূর্ণ। গ্রামের চায়ের দোকানে মানুষ মার্ক্সবাদ বোঝে না, কিন্তু কে মন্ত্রী হতে পারে সেটা খুব ভালো বোঝে। তাই এনসিপি হিসাব কষেছে
একা নেমে শূন্য পাওয়ার চেয়ে জোটে গিয়ে 6টা আসন ভালো। রাজনীতিতে নীতির চেয়ে টিকে থাকাই বড় কথা, এমন শিক্ষা তারা খুব দ্রুত রপ্ত করেছে। কিন্তু এখানেই বিপদ, কারণ আপনি যদি বারবার জামায়াতের ছায়ায় দাঁড়ান, মানুষ একসময় আপনাকে আলাদা করে দেখতে ভুলে যাবে। যেমন মেলায় হাতির পাশে দাঁড়ানো ছাগলকে কেউ লক্ষ্য করে না। এনসিপি এখন সেই সংকটে। তারা বলছে তারা মধ্যমপন্থী, কিন্তু রাজনীতিতে পরিচয় শুধু বক্তব্যে তৈরি হয় না, সম্পর্কেও তৈরি হয়। বিএনপি 29 বছর জামায়াতের সঙ্গে থেকেও বিএনপি ছিল, এই যুক্তি সার্জিস আলম দিয়েছেন। কিন্তু বিএনপি তখন ছিল বিশাল পুরনো দল, এনসিপি এখনো রাজনৈতিকভাবে শিশু শ্রেণীতে পড়ে। শিশুকে যদি বড় গাছের নিচে লাগানো হয়, সে ছায়া পায় ঠিকই, কিন্তু রোদ না পেলে বড়ও হতে পারে না। সবশেষে প্রশ্নটা তাই আদর্শের না, অস্তিত্বের। এনসিপি কি সত্যিই মধ্যপন্থী একটি নতুন রাজনৈতিক শক্তি হয়ে উঠবে, নাকি ধীরে ধীরে ডানপন্থী বলয়ে আরেকটি সহযোগী দলে পরিণত হবে? এই প্রশ্নের উত্তর এখনো সময়ের পকেটে। তবে আপাতত যা দেখা যাচ্ছে, এনসিপি রাজনীতির মাঠে টিকে থাকার জন্য এমন এক ছাতা ধরেছে, যেটা বৃষ্টি থেকে বাঁচাতে পারে ঠিকই, কিন্তু বেশি দিন মাথার উপর থাকলে নিজের আকাশটাই আর দেখা যায় না।